This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরএসএস সংঘ পরিবারের যে খুব বোঝাপড়ার মধ্যে দিয়েই এই স্লোগানটা। আমাদের রাজ্যের 10টা উপনির্বাচন একসঙ্গে হলো না, একবার 4টে হলো আর একবার 6টা হলো। তাহলে যেখানে উপনির্বাচন 10টা একসঙ্গে করা যায় না, যেখানে 3টে রাজ্য ঝাড়খণ্ড, হরিয়ানা এবং মহারাষ্ট্র একসঙ্গে কেন করলো না নির্বাচন, কেন করা হলো না? তাহলে এটা হচ্ছে একটা পলিটিক্যাল স্লোগান বা ক্যাম্পেইনের অংশ। আমাদের দেশের যা কাঠামো তাতে এক দেশ এক ভোট, এটা আমাদের দেশের ক্ষেত্রে একদম অবাস্তব। পরের বার থেকে সমস্তটা অর্ডারে চলে আসবে। একটা জিনিস জানবেন, কোনো মহৎ কাজ করতে গেলে সামান্য ত্যাগ সকলকেই করতে হবে। নমস্কার, শুভ সন্ধ্যা। শুরু করছি আজকের এক্স ফ্যাক্টর। এক দেশ এক ভোট, অর্থাৎ সারা দেশে একসাথে ভোট হবে, এমনই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে নরেন্দ্র মোদীর মন্ত্রিসভা। তুগলকি আচরণের শেষ কবে এই মোদী সরকারের? একের পর এক সিদ্ধান্ত ব্যর্থ হয়েছে। এর আগে আপনারা দেখেছেন, সে নোটবন্দি হোক বা তড়িঘড়ি জিএসটি লাগু করা হোক, কিংবা বলা নেই পাওয়া নেই 4 ঘন্টার নোটিশে একখানা দেশ জুড়ে লকডাউন করে আখেরে ভুলেছে তো দেশবাসী। কথায় কথায় দেশবাসীকে বিভিন্ন লাইনে দাঁড় করিয়ে কর্মসংস্থান, শিল্পায়ন, এমএসপির মতন জরুরি বিষয়গুলো থেকে দেশবাসীর নজর ঘুরিয়ে রেখেছে বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকার। বছর ভর দেশের মানুষকে বিভিন্নভাবে ব্যতিব্যস্ত রেখে লাগাতার ওষুধ, মোবাইলের রিচার্জের খরচ, পেট্রোপণ্যের দাম ইত্যাদি ইত্যাদি বাড়িয়ে গিয়েছে নিঃশব্দে। মানুষ কেওয়াইসি, আধার প্যান সংযুক্তিকরণ, আধার রেশন সংযুক্তিকরণ, নোট বদলের লাইনে দাঁড়াবে নাকি প্রতিবাদ করবে, এতেই দিশাহারা হয়ে গিয়েছিল গত 10টা বছর। তখন বিরোধী শিবির ছিল নখদন্তহীন এবং বহু 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 ভাগে টুকরো টুকরো হয়ে থাকা, বিভক্ত হয়ে থাকা বিরোধী দল। আর বিরোধী শিবিরের ছত্রভঙ্গতা, মানুষের লাইনে দাঁড়ানোর সুযোগে আম্বানি আদানিরা দেশের কেউ সম্পদ অর্থাৎ খনি, সমুদ্র বন্দর, বিমানবন্দর সরকারের কাছ থেকে কিনে নিয়েছে জলের দরে, আর কেউ মোবাইল রিচার্জের খরচ, ওষুধপত্রের দাম বাড়িয়ে মুনাফা কামিয়ে নিয়েছে বহু বহু গুণ। দেশের সাধারণ মানুষের পকেট খসলেও ইলেকটোরাল বন্ড, পিএম কেয়ার ফান্ডের নামে বিজেপি কিন্তু কামিয়ে নিয়েছে হাজার হাজার কোটি টাকা। দিল্লিতে তারা বানিয়েছে 7 স্টারের হোটেলের মতন পার্টি অফিস, প্রতিটি রাজ্যে বানিয়েছে সুসজ্জিত অট্টালিকা পার্টি অফিসের নামে। বিধায়ক কিনে একের পর এক নির্বাচিত সরকারকে ফেলে রাজত্ব কায়েম করেছে। এক কথায় কেন্দ্রের সংখ্যাগরিষ্ঠতাকে হাতিয়ার করে যা খুশি তাই করে গিয়েছে বিজেপি সরকার গত 10টা বছরে। এখন আবার হঠাৎ খেয়াল হয়েছে ওয়ান নেশন ওয়ান ইলেকশন, এক দেশ এক ভোট। কিন্তু এখন বিরোধী শিবির যথেষ্ট শক্তিশালী, শুধু শক্তিশালী নয়, তারা বেশ ঐক্যবদ্ধ। এখন কি আর এই খামখেয়ালিপনা করে সরকার চালাতে পারবে মোদী সরকার? আমরা কিন্তু এই সব প্রশ্নই রাখবো আজকে। তবে তার আগে নিয়ে নেব ছোট্ট একটা বিরতি। Found Kolkata's first ever sweet shop serving so unique items like Dab Malai Curry, Motichur Truffle, Gajor Borfi, Dab Kalakand, and I had to try them. শুধু তাই নয়, শক্তিগড়ের ল্যাংচা, বর্ধমানের সীতাভোগ, মালদার পোস্তকদম, বহরমপুরের ছানা বড়া, এগুলো সবকিছু খেতে হলে আর এত দূরে যেতে হবে না। সুন্দরিনী ন্যাচারালসে পেয়ে যাবে পশ্চিমবঙ্গের বিখ্যাত 10টা জেলার মিষ্টি অল আন্ডার দ্য সেম রুফ। এদের বেস্ট সেলার্স কচি ডাবের শাঁস দিয়ে বানানো ডাব মালাই কারি আর কলা পাতায় মোড়া গুড়ের সন্দেশ পাতুরি আর আ মাস্ট ট্রাই। আপনারা দেখছেন আপনাদের সবচেয়ে পছন্দের চ্যানেল বিশ্বজোড়া বাঙালির আওয়াজ, এনকে ডিজিটালের সান্ধ্য অনুষ্ঠান এক্স ফ্যাক্টর। বিরোধীরা এককাঠা হলে ঠিক কি হতে পারে, সিএএ ইস্যুতে শাহিনবাগে আর কৃষক আন্দোলনে কিন্তু টের পেয়েছিলেন নরেন্দ্র দামোদর দাস মোদী। শাহিনবাগ এবং কৃষক আন্দোলনে
তিনি কিন্তু বেশ ভালোভাবে টের পেয়েছিলেন যে কি ঘটতে পারে দেশের মানুষের যখন দেওয়ালে পিঠ ঠেকে যায়। তাতে সম্ভবত শিক্ষা হয়নি তার। এখন আবার নতুন করে দেশের মিডিয়াকে ব্যবহার করে এক দেশ এক ভোটের জিগির তুলে আবার আমাকে আপনাকে নিয়ে এই চায়ের থেকে ট্রেনে বাসে আলোচনায় ব্যস্ত রেখে আদানি ইস্যু থেকে চোখ সরিয়ে নিতে চাইছে তারা। যদিও তারা কংগ্রেসকে জর্জ সোরেসের নাম করে আদানি ইস্যুতে ধামাচাপা দিতে চেয়েছিল, কিন্তু কংগ্রেসের মুখপাত্র সুপ্রিয়া শ্রীনেট জর্জ সোরেসের হাড়ি জনসমক্ষে ভেঙে দিয়েছেন। অর্থাৎ জর্জ সোরস যে আসলে বিজেপিকেই সাপোর্ট করেছে, বিজেপিকেই আর্থিক অনুদান দিয়েছে ঘুরপথে, এটা কিন্তু সুপ্রিয়া শ্রীনেট কিন্তু এটা পরিষ্কার করে দিয়েছেন তার সাংবাদিক সম্মেলনে। জর্জ সোরেসকে নিয়ে যখন প্রোপাগান্ডা বিজেপির ব্যর্থ হয়ে গেল, তখনই আরো একটা ন্যারেটিভ প্রতিষ্ঠা করতে তারা নিয়ে এলেন এই ওয়ান নেশন ওয়ান ইলেকশনের ইস্যু। যথারীতি গদি মিডিয়া এর সুফল নিয়ে আমার আপনার ব্রেনকে ওয়াশিং এর কাজে নেমে পড়লো। ব্রেন ওয়াশিং এর প্রক্রিয়া কিন্তু চালু হয়ে গিয়েছে। আপনিও বারবার এই একই মিথ্যে শুনতে শুনতে একসময় বিশ্বাস করবেন ওই মিথ্যেটাকে। ঠিক যেমন ভেবেছিলেন, মনে করে দেখুন, নোটবন্দি মানেই সব কালো টাকা হুড়মুড়িয়ে সরকারের ঘরে চলে আসবে, জাল নোটের কারবার বন্ধ হয়ে যাবে, উগ্রপন্থীদের হানাও থেমে যাবে। হলোটা কি? কালো টাকা উদ্ধার হলো না। যেদিন 2000-এর নোট বাজারে এলো তার পরদিনই কাশ্মীর থেকে উদ্ধার হলো তারা 2000 টাকার জাল নোট। পুলওয়ামায় উগ্রপন্থী হানায় প্রাণ গেল 40 জন সেনার। আসলে সরকার মিডিয়াগুলোকে এমন চাপে রেখেছে যে তাদের মিথ্যাচারের অংশীদার হওয়া ছাড়াও কোনো উপায় নেই। মোদী ভেবেছেন সেই ট্র্যাডিশন বুঝি সমানেই চলেছে, তাই সারা দেশের লোকসভা ভোট, বিধানসভাগুলি ভোট, এমনকি পঞ্চায়েত পৌরসভার ভোটগুলিও তারা একসাথে করাতে চায়। তাতে নাকি সরকারের খরচ অনেক কমে যাবে। তাই চলতি শীতকালীন অধিবেশনেই সংবিধান সংশোধনী বিল আনতে চায় সরকার পক্ষ। ইতিমধ্যেই মন্ত্রিসভায় তা অনুমোদিত হয়ে গিয়েছে। আপনাদের জ্ঞাতার্থে বলে রাখি, আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ প্রথম এই বিলের পক্ষে সওয়াল করেছিলেন, এইটাকে সমর্থন করেছিলেন। তারপর সেটা মন্ত্রিসভায় সহমত হতে এতদিন লেগে গেল। এরপর এই সরকার চাইছে এই শীতকালীন অধিবেশনে, চলতি অধিবেশনে এর বিল আনতে। এই আইন বলবৎ করতে গেলে সংবিধানের 6টি সংশোধনের প্রয়োজন হবে, আর প্রয়োজন হবে রাজ্যসভা লোকসভা মিলিয়ে 2/3 সদস্যদের ভোট। 2/3, অর্থাৎ 3 ভাগের মধ্যে 2 ভাগই লোক যদি এই বিলকে সমর্থন করে তবেই তা কার্যকর হবে। আদৌ কি বিজেপির সেই ক্ষমতা আছে 2 সভায়, রাজ্যসভা লোকসভায়? আসুন একবার চোখ বুলিয়ে নিই সেই পরিসংখ্যানে। দেখুন, রাজ্যসভায় এই মুহূর্তে সদস্য সংখ্যা 245। বিজেপির নেতৃত্বাধীন এনডিএ, বিজেপিকে নিয়ে এনডিএ সদস্য সংখ্যা 112। এই তুগলকি বিল পাস করতে চাই 164 সদস্যের ভোট লাগবেই। 1/3 থেকে 52টি সদস্য কম রয়েছে কিন্তু রাজ্যসভায়। লোকসভার অবস্থাটা কি আসুন সেটাও একটু বুঝে নিই। দেখুন, লোকসভায় বর্তমানে সদস্য সংখ্যা 545 জন। বিজেপির এনডিএ জোটকে বিজেপি সমেত এনডিএ জোটকে ধরে নিলে তাদের হাতে আছে 292টি সদস্য। কিন্তু 2/3 সমর্থন পেতে এই মোদিজির প্রয়োজন হবে 364টি ভোট। লোকসভাতেও কম পড়ছে প্রায় 72 জনের ভোট। ভোটাভুটি হলে এই বিল যে ধোপের টেকারি কথা না, এটা কিন্তু সকলেই জানে এই বিল কিন্তু থাকবে না। কিন্তু বিজেপি সরকারের কনফিডেন্স দেখে দেশের রাজনৈতিক মহল কিন্তু হতবাক। কিন্তু মোদির হঠাৎ এই তুগলকি ইচ্ছের পেছনে কারণটা কি সেটা জেনে নেব, তবে তার আগে নিতে হবে আরো একটা ছোট্ট বিরতি। আধ্যাত্মিক ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়, এখানে গীতার জ্ঞানের দ্বারা আত্মার পড়াই পড়ানো হয় এবং রাজযোগ শেখানো হয়। নিরাকার শিব পরমপিতা পরমাত্মা সাকারে এসে গেছেন 1936 সালে বিশ্ব পরিবর্তনে 100 বছরের জন্য। নতুন সত্যযুগের স্থাপনা এবং পুরনো কলিযুগ বিনাশ হতে চলেছে। আপনারা সবাই এই জ্ঞান গ্রহণ করুন সম্পূর্ণ বিনামূল্যে। যোগাযোগ করুন 9007162175 এই নাম্বারে। মোদি জানেন এই বিল পাস হবে না, রাজ্যসভাতে হবে না লোকসভাতে হবে।
দুটো ক্ষেত্রেই 2/3 সদস্যের থেকে বেশ কম আছে তাদের সদস্য সংখ্যা। তারপরেও মোদির এই তুগলকি ইচ্ছের পিছনে কারণটা কি? মোদি এবং তার মন্ত্রিসভা চাইছে 2029-এ যখন লোকসভার ভোট হবে তখনই হোক সমস্ত রাজ্যের বিধানসভার ভোট, পঞ্চায়েতের ভোট, পুরসভার ভোট সব একসাথে হোক। এতে তাদের যুক্তি হচ্ছে প্রথমত ভোটের খরচ কমে যাবে, দ্বিতীয়ত ভোটের সময় যে আচরণবিধি লাগু থাকে মানে এমবার্গো লাগু থাকে সেই কারণে উন্নয়নের কাজ থেমে যায়, সেখান থেকে পরিত্রাণ পাওয়া যাবে, এসব ইত্যাদি ইত্যাদি নানা যুক্তি তাদের আছে। সারা দেশে 1952 সালে মানে স্বাধীনতার পরে প্রথম একবারে ভোট হয়েছিল, সেই একবারই কিন্তু একসাথে সব ভোট হয়েছিল, তারপর আর কখনো এরকমটা হয়নি। বিরোধীদের পাল্টা যুক্তিও কিন্তু বেশ মজবুত। তারা বলছেন কি? তারা বলছেন ওয়ান নেশন ওয়ান ইলেকশন যদি করতেই হয় তাহলে 2029 পর্যন্ত এই যে কেন্দ্রের সরকার তাদের মেয়াদকাল পুরনো পর্যন্ত অপেক্ষা কিসের জন্য? 2026-এই তো পশ্চিমবঙ্গ সহ প্রায় 17টি রাজ্যের বিধানসভার ভোট আছে। তাহলে এই সময় লোকসভার মেয়াদকালটাকে কমিয়ে নিয়ে কেন 26-এই করা হবে না? অর্থাৎ বিজেপি নিজের মেয়াদকাল সম্পূর্ণ করবে 2029 পর্যন্ত, তারপরে যেখানে যা হোক, কারোর যদি 1 বছর মেয়াদকাল বাকি থাকে তাই সই, কারোর যদি 3 বছর থাকে তাই সই। যেমন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 3 বছর মানে মেয়াদের পর পশ্চিমবঙ্গ সরকারকে ভেঙে দিতে হবে। কেন? যদি ভেঙে দিতেই হয় এখনই ভেঙে দিই, ওয়ান নেশন ওয়ান ভোট হয়ে যাক না, কে বারণ করেছে? কিন্তু তা না, তারা পুরো টেনিওর থাকবেন, পুরো সময়টা তারা ক্ষমতা ভোগ করবেন, তারপরে তারা চাইবেন যে ওয়ান নেশন ওয়ান ভোট হোক, অর্থাৎ লোকসভার ভোট, বিধানসভার ভোট, পুরসভার ভোট, পঞ্চায়েতের ভোট সব একসাথে হোক। কেন এরকমটা হবে? বিজেপি কিন্তু মানে নিজের বেলায় আঁটি সাঁটি, পরের বেলায় দাঁত কপাটি নীতি নিয়েছেন, অর্থাৎ নিজের জায়গাটা ঠিক রাখছেন। তারা 29 পর্যন্ত শাসন করেই যাবেন, বাকি রাজ্য সরকার যেখানে যায় যাক না। বিরোধীদের আরো একটা যুক্তি আছে। যুক্তিটা কি? যদি 5 বছর মেয়াদকালের আগেই কোনো পঞ্চায়েত, পুরসভা, বিধানসভা কিংবা লোকসভায় সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে ফেলে শাসক, তাহলে বাকি সময় কি হবে? রাষ্ট্রপতি শাসন। একটু ভেঙে বলি আপনাদের। ধরুন 5 বছর অন্তর অন্তরই ভোট হচ্ছে, কিন্তু দেখা গেল কোনো একটি রাজ্য সরকার সেই সরকার 1 বছর চালানোর পর তাদের বিধায়ক তাদের থেকে সরে গেল, অন্য দলে চলে গেল, অন্য দলে চলে যাওয়ার ফলে সরকার পড়ে গেল, তাহলে তো সেখানে আবার ভোট হবে নাকি সেখানে রাষ্ট্রপতি শাসন থাকবে? কেন্দ্রের ক্ষেত্রেও যদি এক হয়, ধরুন কেন্দ্রে বিজেপি 29-এর পর বিজেপি সরকার আবার এলো, আমি কথার কথা ধরে নিচ্ছি, 29-এ আসার পর এমনিতেই তারা এখন 240, 29-এ আরো আসন সংখ্যা কমবে, তাহলে আরো অনেক শরিক নিতে হবে, আরো অনেক শরিকদের সাহায্যে তাদেরকে সরকার চালাতে হবে। দেখা গেল সেই শরিকরা বিজেপি থেকে সরে গেল, তাহলে তো সেই সরকার পড়ে যাবে। তাহলে কেন্দ্রের সরকার কি আবার সেই 5 বছর পরে ভোট হবে নাকি রাষ্ট্রপতি শাসন জারি হবে? যদি তাই হয় তাও মেনে নিলাম, সরকার পড়ে গিয়ে যদি পুনর্নির্বাচন হলে নতুন সরকার কি 5 বছরের মেয়াদকাল পূর্ণ করতে পারবে না? অর্থাৎ ধরুন কেন্দ্রীয় সরকার বা কোনো একটি রাজ্য সরকার পড়ে গেল 1 বছরের মাথায়, তাহলে কি তারা 4 বছরের মেয়াদকালের কাজ করবে, 5 বছরের নয়? যদি তা হয় সেটা কেন? আমি 1 বছর ছেড়ে দিচ্ছি, যদি ধরুন 3 বছর পর কোন একটি সরকার পড়ে গেল, নতুন একটি সরকার আসলো, তারা কি পূর্ণ 5 বছরের মেয়াদকাল পূর্ণ করবে না বাকি 2 বছরের করবে? বাকি 2 বছরের করতে হলে তারা কি এমন কাজ করে দেখাতে পারবে যে পরবর্তীকালে মানুষের কাছে ভোট চাইতে পারবে? অর্থাৎ মানে সম্পূর্ণ ব্যাপারটা কিন্তু ধোঁয়াশায় রেখেছে। যেখানে দেখুন পশ্চিমবঙ্গের মতন একটা রাজ্যে উপনির্বাচনগুলো একাধিক ক্ষেপে করা হলো, 10টা উপনির্বাচন হলো, একবার 4টে, একবার 6টা। যদি সরকারের এতই ইচ্ছে থাকে তাহলে সব উপনির্বাচনগুলো একসাথে কেন হলো না? কেন একাধিক ক্ষেপে ক্ষেপে করা হয় বিভিন্ন রাজ্যের নির্বাচন? ধরুন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ধরুন 8 দফায় ভোট। কেন 8 দফায় ভোট হবে? কেন 8 দফায় ভোট হবে? 1 দফায় তো হতে পারে। এত বড় দেশের সমস্ত নির্বাচন একসাথে কিভাবে করা সম্ভব বলুন তো? এত ম্যান পাওয়ার, এত প্রিসাইডিং অফিসার, এত পোলিং অফিসার, এত কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী, এত ভোট কর্মী, এত এত গাড়ির যোগান নির্বাচন কমিশনের পক্ষে দেওয়া কি সম্ভব? যদি নির্বাচন কমিশন একদিনেই সারা দেশে ভোট করাতে না পারে, অর্থাৎ ধরুন পার্টিকুলার একটা ডেট, সেই ডেটেই সারা দেশে ভোট হলো না, কিরকম হলো? যেমন বিভিন্ন ফেজে ভোট হলো, মানে কিরকম হয়?
যেমন আমি বললাম পশ্চিমবাংলার ক্ষেত্রে 8 দফা 7 দফায় ভোট হয়, এরকম হতেই পারে। তো দফা যদি হয় তাহলে যদি সারা ভারতবর্ষের আপনি দফা দেখেন, মানে এই যে বর্তমান ম্যান পাওয়ার আছে তা দিয়ে করাতে গেলে অন্তত 3 মাস সময় লাগবে। অন্তত 25 দফায় ভোট করতে হবে, 3 মাস সময় অন্তত লাগবে। 3 মাস পরে একসাথে রেজাল্ট ঘোষণা করতে হবে। তাহলে এই মাঝখানের 3 মাসটা কি মিলিটারি শাসন চালু হবে? 3 মাস দেশের প্রশাসনিক সাংবিধানিক ক্ষমতা মিলিটারির হাতে চলে গেলে দেশটা কি পাকিস্তান হয়ে যাবে না? এই 3 মাস ধরে দেশের সমস্ত উন্নয়নের কাজ কি বন্ধ থাকবে? এসবের একটারও উত্তর দেবে না নরেন্দ্র মোদী। তার একটাই ডায়লগ হবে, মানে আপনারা শুনতে পাবেন, मैं जो बोलता हूं वो करता हूं, मैं जो नहीं बोलता हूं वो डेफिनेटली करता हूं। অর্থাৎ এইসবের কোনো উত্তর দেবেন না তিনি, কিন্তু তিনি করবার জন্য এগোবেন। সফল হবেন না, রাজ্যসভায় সেই বিল পাস হবে না, লোকসভায় সেই বিল পাস হবে না, তিনি জানেন এই বিল পাস হবেন না, তবু তিনি এই জিগির ছড়াবেন। কিন্তু মানে নরেন্দ্র মোদীর এখন কিন্তু সেই 56 ইঞ্চির ছাতি আর নেই। সংখ্যাগরিষ্ঠতা থেকে এমনি 32টা আসন কম আছে বিজেপির। কোন রকমে শরিকদের তেল মেরে সরকারকে টিকিয়ে রাখতে হয়েছে তার উপরে কংগ্রেস তৃণমূল এসব যত বড় বড় দলগুলি আছে 24টি বিরোধী দল এই এক দেশ এক ভোটের তীব্র বিরোধিতা করেছে। আর বিল পাস করাতে না পারলে নাক কাটা যাবে সরকারের, এমনকি সরকার পড়েও যেতে পারে। তাহলে কি সাংসদ কেনা বেচা শুরু হবে? আবার কি ইডি সিবিআই এর দৌরাত্ম্য শুরু হবে বিজেপি শাসিত রাজ্যগুলোতে বিরোধীদের ব্ল্যাকমেল করে যাতে ভোট কেনা যায়, সাংসদ কেনা যায়, কমসে কম ভোট দানে বিরত রাখা যায়? আসলে এসব কিছুই হবে না, ভোটাভুটিই হবে না, এই বিল পেশই হবে না। কিন্তু এই শীতকালীন অধিবেশনটা কোন রকমে তারা পার করতে চায়, কারণ ধনখড়ের বিরুদ্ধে অনাস্থা, আদানি নিয়ে কিন্তু ল্যাজে গোবরে হতে চলেছে, সরকার হচ্ছেও, প্রতিদিন সংসদে দেখতে পাচ্ছি আমরা হচ্ছে। আমেরিকা থেকে তার আদানির নামে ওয়ারেন্ট বেরিয়েছে। বিচলিত নরেন্দ্র মোদী। তার মানে কি হবে? এই বিলও কি সিএএ কৃষি বিলের মতন ঠান্ডা ঘরে পাঠিয়ে অন্তত কিছুদিনের জন্য দেশের মানুষকে বোকা বানিয়ে আদানি ইস্যু থেকে নজর ঘুরিয়ে রাখবে কেন্দ্রের সরকার? কি মনে হয় আপনার? আজ কমেন্ট বক্সে লিখে জানান। আজ এই পর্যন্ত, দেখা হবে আগামীকাল সকাল 9টায় আমাদের প্রভাতী অনুষ্ঠান থার্ড আইতে। সকলে ভালো থাকবেন, শুভরাত্রি।